হ্যালো। 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 হ্যাঁ, শুনতে পাচ্ছেন? ফাইরাজ আলম শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। আমি ইচ্ছে করে এই ক্যামেরাটা ব্লক করে রেখেছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন তাহলে। আপনার সাথে কি আগে কেমন কখনো আছেন? কথা হয়েছিল আমার? অনেক আগে একবার কথা হয়েছিল, জি। আচ্ছা আচ্ছা, ভালো আছি আমি। আপনি কেমন আছেন? জি, আমি ভালো। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি এক্সপেক্ট করতেছিলাম না যে আজকে আসবেন। আমি কি নিয়ে কথা বলবো সেরকম স্পেসিফিক কিছু আম, নেই আর কি। তবে একটা ব্যাপার, আপনি যখনই বলেন আমার তখন মনে হয় যে আপনার সাথে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনি যখন বলেন যে আম, প্রকৃতি তো কিছু বানায় না বা এই ধরনের কিছু আর কি। ধরেন আপনি বলেন যে বৃষ্টিতে কেউ বানায় না, প্রকৃতি এই ধরনের একটা কথা আপনি বলেন। হুম। হুম। যখন মুমিনরা বলে যে যে আপনি কিভাবে সৃষ্টি হলেন, বা এইটা কিভাবে সৃষ্টি হলো, সূর্য কিভাবে সৃষ্টি, কে সূর্যকে সৃষ্টি করছে, এই ধরনের প্রশ্নগুলো যখন তারা করে তখন আপনি বলেন যে আহ সূর্য তো সৃষ্টি হয় না, হ্যাঁ, সূর্য তো প্রাকৃতিক, বা বাতাস তো সৃষ্টি হয় না, বাতাস তো প্রাকৃতিক। হুম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যে এখানে মেইন যে পয়েন্ট অফ কন্টেনশন যেটা, সেটা হচ্ছে যে সৃষ্টি মানেটা কি। হ্যাঁ। ওরা মুমিনরা যখন বলে যে আপনাকে কেউ, তোকে কে সৃষ্টি করছে, বা আপনাকে কে সৃষ্টি করছে, সূর্যকে কে সৃষ্টি করছে, তারা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে যে একজন আম, আম, চিন্তাশীল সত্তা ইচ্ছা করে, তার নিজের ইচ্ছায় কিছু একটাকে অস্তিত্বে এনেছে আর কি, সেটাকেই সৃষ্টি তারা বলে। ধরেন আপনি হুম। চিন্তাশীল স্রষ্টা, সরি, চিন্তাশীল সত্তা, আপনি কিন্তু অনিচ্ছা করে কিছু একটা তৈরি করতে পারেন। ধরেন আপনি আম, যখন হাঁটছেন, ধরেন আপনি আহ, কি বলো ওটাকে, সি বিচে হাঁটতেছেন, ঠিক আছে, এখানে আপনি হুম। যে আপনার প্রত্যেকটা স্টেপে যে যে ফুটপ্রিন্টটা তৈরি হচ্ছে, হ্যাঁ, সেটা হুম। যে আসতেছে অস্তিত্বে, সেটা আপনার অনিচ্ছাকৃত। কিন্তু সেটাও অস্তিত্বে আসতেছে, সেটাকে আমরা সৃষ্টি বলি না। আপনি সৃষ্টি করতেছেন না, যদি ইচ্ছা করে করেন তাহলে সৃষ্টি। হুম। এইটাই হচ্ছে পয়েন্ট অফ কন্টেনশন যেটা আর কি, যে আপনি বলতে চাচ্ছেন যে যখন আম, আম, সূর্যকে কেউ সৃষ্টি করেন, আপনি বলতে চাচ্ছেন যে এই সূর্যের অস্তিত্বে আসার পিছনে কোনো চিন্তাশীল সত্তার ইচ্ছা নেই আর কি। হুম। কোনো চিন্তাশীল সত্তাই নেই এখানে, আমি যেটা বলতে চাচ্ছি। রাইট। সেখানে কোনো যেটা চিন্তাশীল অ্যাটলিস্ট সত্তাই নেই। অ্যাটলিস্ট রাইট, চিন্তাশীল সত্তা যদি না থাকে, চিন্তাশীল সত্তার ইচ্ছাও থাকতে পারে না আর কি। আমি বললাম যে এট এ হুম। মিনিমাম, হ্যাঁ, হুম। এট এ মিনিমাম চিন্তাশীল সত্তার ইচ্ছার কোনো রেজাল্ট এই সূর্যের অস্তিত্বে আসা না আর কি, সেটা আপনি বলতে চাচ্ছেন। হুম। কিন্তু আপনি হ্যাঁ যেভাবে হ্যাঁ। বলেন আর কি, যে যে প্রকৃতিতে এটা তো সৃষ্টি, ওটা তো সৃষ্টি হয় না, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এটা মানুষ সৃষ্টি করেনি। হুম। মানুষ আহ, সৃষ্টি করেনি। আপনি কিন্তু এটা এটা জানেন না উম, যে, আপনি কিন্তু এটা জানেন না যে যে একজন সৃষ্টিকর্তা যদি থেকে থাকে, সে কি প্রকৃতির মাধ্যমে সূর্যকে ইচ্ছাকৃতভাবে অস্তিত্বে আনতে পারে কিনা। হ্যাঁ, আপনি যখন বলেন যে আচ্ছা। এটা তো সৃষ্টি না, আপনি হ্যালো, আপনি কি আমার জি কথা শুনতে জি, পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি আবার, হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা। জি, সরি, এখন আমার শুনতে পাচ্ছি, আবার বলুন। নেটটাতে আবারও একটু সমস্যা দেখা দিয়েছে। আমার নেটটা কয়েকদিন ধরেই সমস্যা করছে। আশা করি নো এখনই ঠিক প্রবলেম, নো হয়ে যাবে। প্রবলেম। হ্যাঁ বলুন। যে সৃষ্টি শব্দটার মধ্যেই বোধহয় একটা গন্ডগোল আছে। সৃষ্টি শব্দটার এক্স্যাক্টলি, যদি এক্স্যাক্টলি। সংজ্ঞা দেয়া হয় আমাদের কাছে, সৃষ্টি শব্দটার সংজ্ঞা যখন দেয়া হয় তখন সৃষ্টি শব্দটার সাথে সৃষ্টিকর্তাও যুক্ত হয়ে যায়। যে মুমিনরা আমাকে যে প্রশ্নগুলা করে সেখানে যুক্ত হয়ে যায় সৃষ্টিকর্তাও। তো এটাকে আমরা সৃষ্টি না বলে উদ্ভব বলতে পারি। যেমন ধরেন কোনো কিছু যখন অস্তিত্বে আসছে। উদ্ভব হয়, অস্তিত্বে আসা, সেই জায়গায় যখন সেইটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু সৃষ্টি জিনিসটাই হচ্ছে গিয়ে মানে তৈরি বানানো। এটার মিন, এটা শব্দটাই মিন করে এরকম যে তৈরি করা, বানানো এক্স্যাক্টলি, বানানো এইভাবে। তো আমি যে এক্স্যাক্টলি। জিনিসটা সবসময় বলি যে সৃষ্টি আমরা দেখি না। আমরা আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানে এরকম কোনো আহ, অভিজ্ঞতা নেই যে কেউ সূর্য বানাচ্ছে বা কেউ বাতাস বানাচ্ছে বা কেউ পানি বানাচ্ছে, বানিয়ে বানিয়ে আমাদের কাছে দিচ্ছে। সুতরাং সৃষ্টি শব্দটা এখানে ব্যবহার করাই যাবে না। এখানে হতে পারে উদ্ভব, উদ্ভব হওয়া বা অস্তিত্বে আসা। আহ তো এই শব্দটা যখন এরকম হয় তখন আমি সেটা নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু শব্দটা যখন আমাকে প্রশ্ন করা হয় সৃষ্টি করেছে কে, তখন আমি এই উত্তরটা দিই জি। যে এটা তো সৃষ্টি সৃষ্টি না।
আর আপনি যেটা বললেন রাইট। যে এখানে এখানে আপনি মানে ব্যাপার হচ্ছে, আপনি আপনি কি বলতে চাচ্ছেন আমি জানি সেটা, কিন্তু আপনি যখন বললেন যে এটা যে সৃষ্টি, এটা তো সৃষ্টি না, তখন সেখানে একটা ক্লেম, এটা একটা ক্লেম হয়ে যায় তখন। হ্যাঁ, এটা একটা ক্লেম হয়ে যায়। আপনি অ্যাকচুয়ালি কিন্তু, বা আপনি বা আমি কিন্তু জানি না যেটা যে অ্যাকচুয়ালি সৃষ্টি না। হ্যাঁ। হ্যাঁ, না আমরা ট্রেডিশনালি যে সৃষ্টিটা বলি আর কি, হ্যাঁ, ট্রেডিশনালি যে সৃষ্টি বলতে যেটাকে বলি, যেটা সেটা সেটার আইডিয়াটা এসেছে মানুষ যেভাবে সৃষ্টি করে তার থেকে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটা মানুষের সৃষ্টি না, সেটা দ্যাটস দ্যাটস কনফার্ম। হ্যাঁ, কিন্তু এটা সৃষ্টি না, বা প্রকৃতি, এটা প্রকৃতিতে আপনি যেটা বলতেন যে এটা তো প্রকৃতি বানায়, হ্যাঁ, প্রকৃতি বানায় বলে যেটা কারো সৃষ্টি না, বা এটার পিছনে কোনো চিন্তাশীল সত্তার অবদান নেই, এই কথাটা ক্লেম করাটা আমার মনে হয় ফ্যালাসিয়াস। বিকজ আমাদের কিন্তু আহ, তখন সেটা একটা ক্লেম হয়ে যায় আর কি। আমরা বলতে পারি যে ভাই এটা তো, এটা যে আদৌ সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, যখন যে বলে, কেউ যে বলে যে যে এই সূর্যকে কে সৃষ্টি করেছে, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু, এই প্রশ্নটা কিন্তু একটা লোডেড কোয়েশ্চেন হয়ে যায়। লোডেড কোয়েশ্চেন মানে হচ্ছে যে হ্যাঁ এখানে একটা অ্যাসাম্পশন আছে, তাই না, যে হ্যাঁ হ্যাঁ সৃষ্টিকে কেউ একজন সৃষ্টি করেছে, তাই না। হ্যাঁ মানে হ্যাঁ, সৃষ্টিটা তখন যে কিন্তু এই শুধুমাত্র মোমেন্টে এই মানুষেরই প্রশ্নটা যেটা করতে হবে। সরি, সৃষ্টিটা বলুন। যে শুধুমাত্র মানুষই করে বা মানুষই করেছে এরকম নাও হতে পারে। যেমন ধরেন আহ এক্স্যাক্টলি। যেমন ধরেন আমরা আমাদের কাছে এমন অনেক ইনফরমেশন আছে যে এই জিনিসগুলা অনেকে দাবি করে যে এই জিনিসগুলা হচ্ছে এলিয়েনদের তৈরি বা এলিয়েনদের সৃষ্টি করা। যেমন আমাদের কাছে কিছু ছবি আছে যে এই ছবিগুলা দেখে আমরা আমাদের অনেক লেখকগণ দাবি করেন যে এই মহাকাশ যানগুলো এলিয়েনদের এলিয়েনদের সৃষ্টি। তো শুধুমাত্র যে মানুষেরই সৃষ্টি হবে সেই কিন্তু কোনো জিনিসটাও এভিডেন্স আসতে নাই পারে তো। না। অন্য কোনো উন্নত রাইট, বুদ্ধিমত্তার কোনো সত্তা এভিডেন্স থাকতে নেই পারে। আর কি। হ্যাঁ, রাইট। অন্য অন্য কোনো উন্নত বুদ্ধিমত্তার সত্তা থাকতে পারে, কিন্তু আমাদের কাছে ভ্যালিড আর্গুমেন্ট আছে এই এই বিষয়ে। যখন এই ধরনের জিনিসগুলো দাবি করা হবে, সেই দাবিটা হতে পারে কোনো দেবতা হতে পারে, সেই দাবিটা কোনো এলিয়েনদের দ্বারা সৃষ্টি হতে পারে, বা কোনো ঈশ্বরের দ্বারা সৃষ্টি হতে পারে, যে কোনো দাবি হতে পারে। কিন্তু আমরা এই কারণেই রাইট। আমরা বলি যে এই জিনিসগুলো তো সৃষ্টি না। কারণ হচ্ছে আহ যেমন ধরেন আমরা যদি এখন মঙ্গল গ্রহে গিয়ে একটা ক্যামেরা পাই, তাহলে আমাদের কাছে প্রথমে রাইট। যেটা মনে হবে যে সেই জিনিসটা কেউ সৃষ্টি করেছে, আসলে এই জিনিসটা আসলে কেউ বানিয়েছে, তাই তো? এখন এটা মানুষ যদি না বানিয়ে থাকে ওয়েল, তাহলে অন্য সেটার কোনো। পেছনে কিন্তু, না সেটার পেছনে কিন্তু, এটা কিন্তু এই যে ওয়াচ মেকার আর্গুমেন্ট যেটা আর কি, হুম আপনার যদি একটা ক্যামেরা যদি পান, হ্যাঁ, এই হুম ক্যামেরাটা পেলে যদি আপনার মনে হয় যে এটা কেউ সৃষ্টি করেছে, সেটা হবে কিন্তু এভিডেন্সের এভিডেন্সের ভিত্তিতে। কারণ আপনার কাছে লক্ষ 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 ইনসিডেন্ট, ইনসিডেন্টের এভিডেন্স যেটা আছে, সেখানে আপনি জানেন যে ক্যামেরা, ক্যামেরা হচ্ছে একটা আম, সৃষ্টি কি করা বলবো এটাকে, জিনিস, মানে এটা এটা একটা ক্রিয়েটেড সৃষ্ট একটা জিনিস, জিনিস। ঠিক আছে, এটা কেউ হ্যাঁ একজন সৃষ্টি, হ্যাঁ, সৃষ্ট একটা জিনিস এটা। এই হ্যাঁ এই এভিডেন্সের ভিত্তিতে আপনি যদি ক্যামেরা দেখেন, তখন মনে হবে যে যে এটা কেউ না কেউ সৃষ্টি করেছে। কিন্তু আপনি কিন্তু যদি কিন্তু মঙ্গল আমি গ্রহে এখানে গিয়ে গিয়ে যদি এমন একটা মঙ্গল জিনিস গ্রহে দেখেন। যদি আমি হাইড্রোজেন পাই, হাইড্রোজেন পেলে রাইট। আমি বলতে পারবো না যে এটাকে কেউ সৃষ্টি করেছে, কারণ এটা সৃষ্ট কারণ আপনার জিনিসই না। কাছে হাইড্রোজেন যে কেউ সৃষ্টি করে সেটার কোনো এভিডেন্স আপনার কাছে নাই, সেই জন্য। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সেটাই হ্যাঁ, সেটাই তো বা আমি হাইপোথেসিস সেটাই আমি ছাড়াও আপনি বলছি। যদি এমন একটা কিছু জিনিস দেখেন যেটা কিনা আপনি কোনো, আপনার কোনো আইডিয়া নাই, কোনোদিন দেখেননি, কোনোদিন এটা সম্পর্কে কিছুই জানেন না, তখন হুম আপনি একটা কনক্লুশনে আসতে পারবেন না এটা কি সৃষ্ট, নাকি এটা এমনি এমনি আসছে নাকি, কারণ আপনি জানেন না, কোনো এভিডেন্স নাই আর কি। হ্যাঁ, তো সেটা ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যখন তারা না, এই আমি যদি প্রশ্নটা যেমন করে যেমন যে, ধরেন এমন কোনো পদার্থ পাই যেটা আমাদের পর্যায় সারণীতে নাই, হুম, এমন কোনো মৌলিক পদার্থ যদি রাইট। আমরা খুঁজে পাই, তখন আমরা বুঝবো যে এটা সৃষ্ট, কেউ সৃষ্টি করে নাই, এটা প্রাকৃতিক ভাবে এটার উদ্ভব হয়েছে, এই মৌলিক বস্তুটার মৌলিক কণাটার বা মৌলিক পদার্থটার উদ্ভব হয়েছে। কিন্তু আমি যদি একটা মেশিন পাই, ধরেন একটা রাইট। রেঞ্জ পাই বা একটা স্ক্রু ড্রাইভার পাই, তাহলে অবশ্যই আমি বুঝবো যে এই রাইট। জিনিসটা একটা সৃষ্ট জিনিস। তো সৃষ্ট জিনিস কি, সৃষ্টি কি, এই এই জিনিসটা আগে ডিফাইন না করলে আমার মনে হয় আলোচনাটা কোনো দিকে যায় না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমি অ্যাকচুয়ালি সেটাই বলতে চাচ্ছিলাম। যখনই আপনাকে প্রশ্ন করে, এই প্রশ্ন খুবই কমন, এটা এটা যখনই আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনি ইয়ে এই আপনার যে আল্লাহ আছে বা ভগবান আছে, এটা প্রমাণ একটু দেন, প্রথম হুম মানে প্রমাণ না দিয়ে প্রথমেই তার প্রশ্নটা করবে তাহলে ভাই আপনারা সৃষ্টি করছে কে, তাহলে ভাই সূর্যকে সৃষ্টি করছে কে। এই জিনিসগুলো, এটা কিন্তু খুবই মানে কি বলবো, যে আপনি যে কোনো ধার্মিক লোকের সাথে যদি কথা বলেন, 95% প্রবাবিলিটি যে আপনি যখনই ডাউট করবেন বা যখনই প্রমাণ চাবেন, এটাই হবে প্রথম যে স্টেটমেন্টটা তারা দেয়, ভাই তাহলে আপনাকে কে সৃষ্টি করছে। তখনই তখনই আমাকে যে কেউ সৃষ্টি করে নাই ভাই, বা বা সূর্যকে যে কেউ সৃষ্টি করে নাই, এই ডিসকাশন না গিয়ে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা উচিত যে আমাকে যে কেউ সৃষ্টি করছে, হ্যাঁ, কে সৃষ্টি করছে সেটা তো তারা জিজ্ঞেস করতেছে। তার মানে তারা অ্যাসিউম করতেছে যে আমাকে কেউ সৃষ্টি করছে। এটা তারা কিভাবে জানে? হুম, মানে এই ব্যাপারটা এই হচ্ছে তাকেই এরকম। জিজ্ঞেস করতে হবে যে,
ব্যাপারটা হচ্ছে এরকম যে, যেমন ধরেন আমার যে একটা কফি মেশিন আছে, কফি মেশিনটা আমি একদিন বাসায় রাইট। এসে দেখলাম কফি মেশিনটা ভেঙে গেছে, ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে আছে। তো আমি আমার বউকে জিজ্ঞেস করলাম যে কফি মেশিনটা কে ভেঙেছে। সে ফট করে উত্তর দিল আল্লাহ। এখন আমি আচ্ছা। সেই উত্তরে সন্তুষ্ট না হয়ে আমি জানার চেষ্টা করলাম যে এই কফি মেশিনটা আসলে আসলে কে ভেঙেছে। তখন আমি দেখলাম যে কফি মেশিনটা হয়তো আমার ছেলেটা সকালবেলা খেলতে খেলতে একটা বল গিয়ে কফি মেশিনটার উপর পড়ে। আমি ইনভেস্টিগেশন করলাম, ইনভেস্টিগেশন করে তথ্য প্রমাণ সংগ্রহ করলাম। সংগ্রহ করে আমি বুঝতে পারলাম যে রাইট। বলটা গিয়ে কফি মেশিনটার উপর লাগে এবং কফি মেশিনটা আমার টেবিলের উপর থেকে নিচে পড়ে যায়, নিচে পড়ে গিয়ে সেটা ভেঙে গুড়ি গুড়ি হয়ে যায়। এটা হচ্ছে লজিক্যাল এক্সপ্লেনেশন, এটা হচ্ছে তথ্য প্রমাণ সংগ্রহ করে বোঝা যে এই জিনিসটা আসলে কেন করেছে। এখন যদি আমি এটা রাইট। আল্লাহ ভেঙেছে এটাতে সন্তুষ্ট থাকতাম, তাহলে আমি আর তথ্য প্রমাণও সংগ্রহ করতাম না, আর একটা লজিক্যাল এক্সপ্লেনেশনও যেতাম না। তো রাইট। আস্তিকদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে এটাই যে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করে সত্যে উপনীত হওয়ার একটা চেষ্টা করি। এবং এমনও হতে পারে যে সেই কফি মেশিনটা আসলে কেউই ভাঙে নাই, বাতাস অনেক জোরে বাতাস হচ্ছিল, সেই বাতাসে ধাক্কা খেয়ে কফি মেশিনটা নিচে পড়ে ভেঙে গেছে, এমনও হতে পারতো। সেটাও সম্ভব, এক্স্যাক্টলি, কারো না এক্স্যাক্টলি। কারো যে সেটা ভাঙতেই হবে এমনও কোনো কথা নেই। আহ, বা এমনও ঘটনা ঘটতে পারে যে কফি মেশিনটার ভেতরে কোনো সমস্যা ছিল, যে এই সমস্যাটার কারণে কফি মেশিনটা বার্স্ট করেছে। বা কাজ করছে না। আমাদের ফোন বার্স্ট করে না মাঝে মাঝে, ফোন ইয়া হয় না, হয়ে যায় না, বোমার মতো স্যামসাং ফোন কিছুদিন আগে হ্যাঁ, হ্যাঁ, অনেক কিছু ইয়া হয়ে আপনার গেল। বাসার সেটা ফার্নেস বা সেগুলোর নানা ধরনের এসি লজিক্যাল অনেক কিছু। এক্সপ্লেনেশন থাকতে পারে। সেগুলোর পেছনে প্রাকৃতিক রাইট। কারণ থাকতে পারে, বিভিন্ন বিভিন্ন ধরনের। কিন্তু আমরা যদি সেই শুরুতেই সন্তুষ্ট থাকতাম যে আল্লাহ ভেঙেছে বা ভগবান ভেঙেছে, রাইট। এইখানেই হচ্ছে গিয়ে এইখানেই হচ্ছে গিয়ে সেই পার্থক্যটা তৈরি হয়, যে সে আসলে কি মিন করছে, সে যখন কথাটা বলছে তখন কি মিন করছে। আমি যেটা করি সেটা হচ্ছে তাদের কথার পরিপ্রেক্ষিতে, তাদের কথা অনুসারে তাদেরকে উত্তর রাইট। দেই। সৃষ্টি যে সেই জিনিসটা যে সৃষ্ট, সেটা তো আগে আমাদের বুঝতে হবে সেই জিনিসটা সৃষ্ট সৃষ্ট কিনা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে যে যখন তারা প্রশ্নটা করে যে কে সৃষ্টি করেছে, হ্যাঁ, তখন যদি আমরা এইটা ডিসকাস করি যে আসলে কে সৃষ্টি করছে, এটা কি আমাকে কেউ সৃষ্টি, মানে আমাকে আল্লাহ সৃষ্টি করছে, না আমার বাবা মা সৃষ্টি করছে, না এই ডিসকাশনটা যখন এই টপিকটা যখন এই ডিসকাশনে চলে যায়, তখন তখন আমরা অটোমেটিক্যালি কি বলবো এটাকে, ধরেন মুমিনের পক্ষ থেকে আর কি, মুমিনের মাথায় তখন আসতেছে যেটা যে আমরা যে অ্যাকচুয়ালি সৃষ্ট, কেউ যে আমাদের সৃষ্টি করেছে, এই পয়েন্টটা কিন্তু চ্যালেঞ্জ হয় না আর কি তখন। হুম। তার মাথার মধ্যে আপনাকে এটা থেকে যায় যে আমরা যে আপনাকে সৃষ্ট সেটা ঠিক আছে, জাস্ট আমরা বের করতে যাচ্ছি যে কে সৃষ্টি করেছে। কিন্তু আমার মনে হয় প্রথমেই সেটা চ্যালেঞ্জ করা উচিত যে আমরা যে অ্যাকচুয়ালি সৃষ্ট সেটা তাকে প্রমাণ করতে হবে। আপ- আপ- হ্যাঁ। এইটা আপনার কথা আমি আসলে বুঝতে ব্যাপার হচ্ছে, পেরেছি। এটা আমি একটা আপনার বলুন বলুন। আমার এই যে আগের উদাহরণটার সাথে আমি আরেকটু ছোট জিনিস যুক্ত করতে চাই পাঠকদের জন্য হুম, বা দর্শকদের জন্য। হুম, যে আমার কফি মেশিনটা কে ভেঙেছে এই জিনিসটা হয়তো আমি কখনো বের করতে নাও পারি, আমার কাছে হয়তো উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে আমি কখনো জানতে পারলাম না যে আমার কফি মেশিনটা কে ভেঙেছে। কিন্তু আমি রাইট। কখনোই ধরে নেব না যে এই কফি মেশিনটা আল্লাহ ভেঙেছে বা কোনো জিন পরি এসে ভেঙেছে। আমি ধরে নেব যে কোনো না কোনো প্রাকৃতিক কারণেই বা কোনো ধরনের কেউ হয়তো কফি মেশিনটা ভেঙেছে বা কোনো প্রাকৃতিক ঘটনা ঘটেছে, এই কারণেই কফি মেশিনটা ভেঙেছে। কিন্তু সেই জিনিসটা হয়তো আমরা জানি না, সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করতে পারি তথ্য প্রমাণ দিয়ে। কিন্তু আমরা এটা ধরে নিব না যে এই জিনিসটা জিন ভূত বা আল্লাহ বা ভগবান ভেঙেছে। স্পেশালি স্পেশালি বিকজ অফ ল্যাক অফ এভিডেন্স। ওদের কথা কিন্তু এরকম যে যে যেহেতু তুমি বলতে পারলে না যে তোমাকে কে সৃষ্টি করেছে, সেহেতু আমার আল্লাহ হুম। সৃষ্টি করেছে। হ্যাঁ। এটা এটাও অ্যাকচুয়ালি এটা আরো একই রকম ঘটনা, গ্রিভিয়াস একটা ফ্যালাসি। হ্যাঁ। একই রকম ঘটনা যে আমার কাছে হয়তো তথ্য প্রমাণ নেই আমার কফি কফি মেশিনটা কে ভেঙেছে, আমি হয়তো বুঝতে পারছি না। রাইট। সেই কারণে রাইট। আমরা আমরা তো ধরে নিতে পারি না যে সেটা আল্লাহ ভেঙেছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, যে আপনার ইগনোরেন্সটা তাদের আল্লাহর প্রমাণ না আর কি, সেটাই। এখন এটা হচ্ছে একটা মানে আপনি যেভাবে রেসপন্স করেন এই প্রশ্নগুলোতে, আপনার সাথে আমার মানে আহ, মৌলিক যে পার্থক্য সেটা হচ্ছে যে আপনি নলেজ বেসড একটা, আপনার অ্যাপ্রোচটা হচ্ছে নলেজ বেসড, আপনার যে রেসপন্স যেটা, সেই রেসপন্সের অ্যাপ্রোচটা হচ্ছে নলেজ বেসড, আর আমার অ্যাপ্রোচটা হচ্ছে লজিক বেসড। আপনাকে একটু একটু বলি মানে এটা ডিফারেন্সটা কি। ধরুন আপনাকে কেউ বলল যে এটা আপনি অনেকবার শুনেছেন যে কি এসে বললো, ভাই কোরআনে তো এরকম 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 বিজ্ঞান আছে ভাই, হ্যাঁ, কোরআনে তো এটা লেখা আছে, এই বৈজ্ঞানিক এই তথ্য আছে, ওই তথ্য আছে, হ্যাঁ।
হুম আপনি তখন আপনার যে রেসপন্সটা, যখন আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আপনি তখন একটা নলেজ বেস অ্যাপ্রোচে যান, আপনি চেষ্টা করেন দেখানোর যে কোরআনের যে বৈজ্ঞানিক ব্যাপারটা তারা মেনশন করতেছে সেটা আসলে বৈজ্ঞানিক ব্যাপার না, বা সেখানে ভুল আছে, বা মানে আপনি দেখতে চাচ্ছেন, আপনি সেই বৈজ্ঞানিক যে ক্লেমটা, বৈজ্ঞানিক বৈজ্ঞানিক তথ্য আছে, সেই যে ক্লেমটা, সেই ক্লেমটার উপর আপনি ফোকাস করতেছেন যে হুম এটা আদৌ বৈজ্ঞানিক কিনা, এটা কি আগে কোরআনের আগে মানুষ জানতো কিনা, হ্যাঁ, এটা যে হুম অ্যাকচুয়ালি হ্যাঁ বৈজ্ঞানিক না, বা এখানে ভুল আছে, বা এটা আগেই মানুষ জানতো, এই ধরনের ডিসকাশন আপনি তখন যান। আর লজিক বেসড অ্যাপ্রোচে যদি আপনি এটাকে রেসপন্স করেন, সেটা তখন হবে যে আচ্ছা ঠিক আছে, ধরে নেন যে এটা সেখানে কোরআন ভর্তি শুধু বৈজ্ঞানিক তথ্য, হ্যাঁ, প্রথম পেজ হুম থেকে শুরু করে একেবারে শেষ পেজ পর্যন্ত হাজার 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 শুধু বৈজ্ঞানিক তথ্য, যেটা কিনা কোনোদিন মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না, এইটাও দিয়ে দিলেন তাকে, হ্যাঁ, যে হুম অ্যাকচুয়ালি সে প্রমাণ করে দিচ্ছে যে যে এই তথ্যগুলো মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। এই ধরুন, ধরুন আপনি এটা ধরে নিন, তার যে প্রেমিসটা হচ্ছে যে কোরআনে অনেক বৈজ্ঞানিক তথ্য যেগুলো কিনা 1400 বছর আগে মানুষের জানা সম্ভব ছিল না। হুম তখনও কিন্তু প্রমাণ হয় না যে এই বইটা আল্লাহ থেকে এসেছে, হ্যাঁ, কারণ কোনো লজিক বা কোনো যুক্তি বলে না যে যে একটা বইয়ে যদি অনেক 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 বৈজ্ঞানিক তথ্য থাকে যেগুলা আগে কখনো জানা ছিল না, তার মানে এই বইটার লেখক নিশ্চয়ই ডিভাইন কেউ একজন, এই ধরনের কোনো যুক্তি নেই। সো তারা যখন এই যুক্তিটা পেশ করে, আপনি যদি লজিক্যালি যদি আপনি রেসপন্ড করেন, তখন এই ডিসকাশনে যেতে হয় না আদৌ বৈজ্ঞানিক তথ্য আছে কি নাই, কারণ থাকলেও কিছু আসে যায় না, থাকলেও এটা প্রমাণ হয় না যে এটা আল্লাহর থেকে এসেছে, হ্যাঁ। সো আপনার সাথে আমার ওই মানে আপনি যেভাবে রেসপন্ড করেন, আমি যেভাবে রেসপন্ড করি, এখানেই মৌলিক পার্থক্যটা আর কি। আমি দেখেছি আপনার এই লাস্ট কয়েকটা লাস্ট কয়েকটা লাইভে এই যে কি মোহাম্মদের নাম এখানে বেদে বা কি আহ, এই বইয়ে আছে, ওই বইয়ে আছে, হ্যাঁ, ভবিষ্যৎ বাণী করা আছে, বা এই ধরনের হুম টপিক গুলো নিয়ে ডিসকাশন হচ্ছে, এবং এখানে আপনি ডিসকাস করতেছেন আদৌ আছে কিনা, হ্যাঁ, এই সেই তারা যে ক্যারেক্টারকে মোহাম্মদ বলে মানতেছে ওই হুম ভবিষ্যৎবাণীগুলোতে, সেটা আদৌ মোহাম্মদ কিনা, তাকে অ্যাকচুয়ালি কিভাবে পোর্ট্রে করা হয়েছে, এগুলো নিয়ে ডিসকাশন করতেছেন। কিন্তু আমি যদি লজিক বেসড একটা অ্যাপ্রোচ করি, তাহলে আমার প্রশ্নটা হবে যে ঠিক আছে, ধরে নিলাম এখানে মোহাম্মদের নাম আছে, তাতে কিভাবে প্রমাণ হয় ভাই? আপনাকে তো দেখাতে হবে যে যে কিনা ক্লেম করতেছে যে যে মোহাম্মদের নাম এখানে আছে, তার মানে আল্লাহ সত্যি। এটা তো তাকে এই যে প্রেমিস থেকে যে কনক্লুশন, যে স্টেপটা, সেই স্টেপটা হুম তো মুমিনকে নিতে হবে, সেই স্টেপটা মুমিনকে প্রমাণ করতে হবে যে যে এরকম একটা যুক্তি আছে যেখানে বলা আছে যে যদি মোহাম্মদের নাম বা যদি কোনো প্রফেটের নাম ভবিষ্যৎবাণী করে দেওয়া থাকে, তাহলে সেই প্রফেটের আল্লাহ বা গড হচ্ছে কি সত্যি, এরকম তো কোনো যুক্তি নেই। আমরা তো না না জানি না এখানে অ্যাকচুয়ালি যে কিভাবে সেই ভবিষ্যৎবাণী করা হয়েছে আর কি, না হ্যাঁ। এখানে তো পার্থক্যটা সেটা আমি আপনার সাথে বলতেছি, জাস্ট পার্থক্য একটা লজিক, এটা একটা অ্যাপ্রোচের হ্যাঁ হ্যাঁ ডিফারেন্স। আপনার কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আপনি যেটা বলেছেন সেটা একেবারেই ঠিক আছে। কিন্তু একজন সাধারণ মস্তিষ্কের মুমিন বা একজন মাদ্রাসা পাঠ করা জি মুমিন, সে যখন এই ভিডিওটা জি দেখবে, তখন যদি আমি তার সাথে এই অ্যাপ্রোচে যাই, আপনি যে অ্যাপ্রোচে যাচ্ছেন সেই অ্যাপ্রোচে যাই, তাহলে সে ধরে নেবে যে আহ, আসিফ মাহদিন এই পর্যন্ত প্রেসিডেন্ট। মেনে নিচ্ছে যে ভবিষ্য পুরাণে মোহাম্মদের কথা বলা আছে। তখন তার জি কাছে জি জি। ব্যাপারটা কিন্তু খুব রহস্যময় একটা ব্যাপার বলে মনে হবে। আপনি যেটা আচ্ছা বলছেন আচ্ছা আচ্ছা। সেটা ভুল কিছু বলেন নাই, যে আপনার আপনার ক্ষেত্রে আপনার দিক থেকে এই জিনিসটা সঠিক যে ভবিষ্য পুরাণে যদি মোহাম্মদের কথা লেখাও থাকে, তাহলে মোহাম্মদ যে সত্য নবী এটা প্রমাণ হয় না, আপনার কথা ঠিক আছে। কিন্তু একজন মুমিনের দৃষ্টিভঙ্গি থেকে এই জিনিসটা খুব রাইট। রহস্যময় এবং এই জিনিসটা খুবই একটা মর্যাদাপূর্ণ ব্যাপারে পরিণত হয়। এই কারণে আমার ভবিষ্য পুরাণ পড়ে ভবিষ্য পুরাণে আসলে কি বলা আছে সেই বিষয়টা নিয়ে আসতে হয়। সত্যিকার অর্থে ভবিষ্য পুরাণে কি আছে সেখানে আমি কিন্তু পরিষ্কার করে বলেছি যে ভবিষ্য পুরাণ একটা দীর্ঘ সময় কাল ধরে লিখিত হয়েছে। সেটা খ্রিস্টের জন্মের 500 বছর আগে থেকে শুরু করে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত লিখিত হয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে হজরত মোহাম্মদের যে ঘটনাটা বলা আছে, হ্যাঁ হজরত মোহাম্মদের কথা ভবিষ্য পুরাণে বলা আছে, আহ, কিন্তু এটা দীর্ঘ সময় ধরে লিখিত হয়েছে এবং সেই অংশটুক প্রতিসর্গ পর্ব অংশটুক লিখিত হয়েছে ঊনবিংশ শতকে। এটা প্রাচীনকালে লেখা না। এবং এটার বাক্য গঠন দেখলেই বোঝা যায় এটা প্রাচীনকালে লিখিত না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এইখানে এই প্রতিসর্গ পর্বে পুরাটাই লেখা আছে পাস্ট টেন্সে। ভবিষ্য পুরাণে ভবিষ্যৎবাণী যখন কেউ করে তখন কেউ পাস্ট টেন্সে ভবিষ্যৎবাণী করে না। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে যে ভোজ রাজার কথা যে বলা হচ্ছে, সেই ভোজ রাজার জন্ম হচ্ছে 1015 সালের দিকে সে রাজত্ব করেছে। খ্রিস্টাব্দ 1015 খ্রিস্টাব্দ, মানে খ্রিস্টের জন্মের 1000 পরে সে রাজত্ব, 1000 বছর পরে সে রাজত্ব করেছে।
কিন্তু মোহাম্মদের মৃত্যু তো 632 খ্রিস্টাব্দে হয়ে গেছে, তাহলে তাদের সাথে তো দেখা সাক্ষাৎ হওয়া সম্ভব না। এই 4টা পয়েন্ট আমি তুলে ধরেছি। এর কারণ হচ্ছে যে মুমিনদের মাথায় এই জিনিসটা আসবে যে ভবিষ্য পুরাণ, হিন্দুদের ধর্মগ্রন্থ ভবিষ্য পুরাণে এটা লেখা আছে। ভবিষ্য পুরাণ মানে মানে কথাটা শুনলেই তাদের কাছে মনে হবে সেটা প্রাচীনকালে লিখিত একটা গ্রন্থ, যেখানে ভবিষ্যৎবাণী করা আছে যে মোহাম্মদ একদিন আসবে। কিন্তু এই জিনিসটা বলতে হয় পরিষ্কার করে যে যে ভবিষ্য পুরাণ সেই সময় লিখিত না, খ্রিস্টপূর্ব 500 শতাব্দীতে আহ লিখিত না। এই অংশটুকু লিখিতই হয়েছে হচ্ছে কি ঊনবিংশ শতকে। এই অংশের ভিতরে হিটলারের নামও আছে, এই অংশের ভিতরে রানী ভিক্টোরিয়ার নামও আছে। সুতরাং মুমিন আমার মানে আলোচনার বিষয় মানে প্রধান অডিয়েন্স, অডিয়েন্স হচ্ছে গিয়ে আমি মনে অডিয়েন্স। করি যে মুমিনদের সাথেই তো ব্যাপারগুলো ডিসকাস করতে হবে, তাদেরকেই তো মানে মুখ চিন্তাশীলতা বোঝাতে হবে। আপনাকে তো আমার আমার নতুন করে চিন্তা করতে শেখানোর কিছু নাই, বা আপনি যেভাবে ভাবেন সেখানে আমার কোনো প্রয়োজন নাই আপনাকে বোঝানোর। কিন্তু একটা মুমিনকে যেহেতু আমার বোঝাতে হচ্ছে, সেহেতু আমাকে এই অ্যাপ্রোচেই যেতে হয়। এক্স্যাক্টলি, আপনার সাথে একমত। এটা আপনি মানে ভালো করে ব্যাখ্যা করেছেন। এটা খুবই মানে ভালো একটা পয়েন্ট। আমি যেটা লক্ষ্য করলাম যে মুমিনরা অ্যাকচুয়ালি সেভাবেই মুভড হয়। কারণ হচ্ছে যে এটা কারণ হচ্ছে যে বেশিরভাগ মুমিনই, স্পেশালি আপনার যারা অডিয়েন্স, তারা কিন্তু লজিক্যাল কোনো কারণে কোনোদিন চিন্তা করে কিন্তু ইসলামকে গ্রহণ করেনি। হুম। তারা গ্রহণ করেছে ইমোশনাল কারণে, তারা গ্রহণ করেছে, তাদের বাপ মা বলে দিয়েছে, এবং তারা মোহাম্মদকে খুব ভালো জানে, এটা জানে ওটা জানে। তাদের যে বেসিস, যেটা তাদের এই যে মোহাম্মদ যে নবী, আল্লাহ যে আছে, আল্লাহ যে মানে কোরআন লিখছে, এই জিনিসগুলো, এই ক্লেম গুলা একসেপ্ট করেছে তারা এই কারণে, মানে যে কারণে করেছে সেটা লজিক্যাল না। সো তাদের কাছে, এক্স্যাক্টলি ইউ রাইট, লজিক্যালি যদি আপনি অ্যাপ্রোচ করেন, এই তাদের কাছে বোধগম্য হবে না। এবং এই কারণেই, ঠিক এই কারণেই অনেক মুমিনই কিন্তু যখন তারা ডাউট করা শুরু করে এইটা ভেবে যে এই তথ্যগুলোর পরিপ্রেক্ষিতে যে মোহাম্মদ কেন 6 বছর একটা মেয়েকে বিয়ে করলো, এটা তো ঠিক না। মোহাম্মদ একটা হুম, নবী তো এটা করতে পারে না। বা মোহাম্মদ কেন এরকম খুন খারাপি করলো, মোহাম্মদ কেন যৌনদাসী রাখলো, মোহাম্মদ কেন, মানে মোহাম্মদের যে খারাপ সাইড গুলো, এই সাইড গুলো যখন তারা জানে, তখনই তাদের মাথায় চিন্তাটা আসে যে কেন এটা তো ঠিক না। কিন্তু আপনি যদি লজিক্যালি যদি চিন্তা করেন, অ্যাকচুয়ালি কোনো জায়গায় লেখা নেই যে একটা নবী 6 বছরের, কেউ যদি একটা 6 বছরের মেয়েকে বিয়ে করে 53 বছর বয়সে, তার সেই লোক নবী হতে পারবে না। হুম। বা আল্লাহ বা সৃষ্টিকর্তা বলে যদি কেউ একজন থাকে, তাহলে সেই সৃষ্টিকর্তা যে একটা খারাপ একটা এন্টিটি হবে না, তাও কিন্তু কোথাও লেখা নাই। বা হ্যাঁ সেই হ্যাঁ সৃষ্টিকর্তা যে একটা খারাপ লোককে নবী বানাতে পারবে না, তাও কোথাও লেখা নাই। তো হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তারা যে ব্যাপারগুলো দেখে অ্যাকচুয়ালি কনফিউজড হয় বা মানে ডাউট করা শুরু করে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ইললজিক্যাল। হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ইললজিক্যাল। কারণ যেটা বললাম আর কি, যে একটা মোহাম্মদ খারাপ লোক হতে পারে, প্লাস তারপরেও নবী হতে পারে, কিন্তু যেহেতু তাদের বেসিসটা বা তাদের বিশ্বাসের ভিত্তিটা লজিক্যাল না, হ্যাঁ, তারা হুম, সেভাবে লজিক্যাল চিন্তা করে না, সেই জন্য আপনার যে অ্যাপ্রোচটা এটাই অ্যাপ্লিকেবল, সেটা আমি 100% ইন এগ্রিমেন্ট, ঠিক আছে। আচ্ছা। কিন্তু এটা এটা যখন দেখি আর কি, তখন তখন খারাপ লাগে যে আমাদের বাংলাদেশে, আমাদের শিক্ষা ব্যবস্থায় এই যে ক্রিটিক্যাল রিজনিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি, এই যে একটা স্কিল, এই স্কিলটা ডেভেলপ করার জন্য কোনো কোনো ধরনের কোনো স্টেপই নাই একদম। হ্যাঁ, আমরা আমরা প্রথম যখন কিনা ক্রিটিক্যাল বা অ্যানালিটিক্যাল এবিলিটি জিনিসটা কি, এই 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 আইডিয়াটার সাথে প্রথম আমাদের যখন এটাকে কি বলে, এটাকে প্রথম আমরা যখন জানতে পারি এই ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা যখন, আপনি কি কোনোদিন এসএটি বা এই টেস্ট গুলো দিয়েছিলেন, যে হ্যাঁ দিয়েছিলাম। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট গুলো, এসএটি? হ্যাঁ হ্যাঁ এসএটি তে যখন আপনি এসএটি যখন নিতে চান, তখন সেখানে দেখবেন যে সেখানে একটা অ্যানালিটিক্যাল একটা সেকশন আছে। হুম হুম। হ্যাঁ, ওই প্রথম তখন হুম, বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা প্রথম তখন আপনার সাথে সেই অ্যানালিটিক্যাল যে একটা অ্যানালিটিক্যাল যে কোনো কিছু কি বলে এটাকে, মানে মানে দুটা জিনিসকে আপনি অ্যানালাইজ করতেছেন, হ্যাঁ, এবং কম্পেয়ার করতেছেন, এই জিনিসগুলো যে এই জিনিসগুলো বলে যে কিছু একটা আছে, তখন আপনার প্রথম এইটার সাথে পরিচয় হয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় একদমই নাই এই জিনিসগুলো। মানে হুম, ক্রিটিক্যাল থিঙ্কিং বা ক্রিটিক্যাল রিজনিং, এই দুইটা স্কিলকে ইমপ্রুভ করার জন্য বা ডেভেলপ করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা বা কারিকুলামে কিচ্ছু নাই। এবং এই জন্যই খারাপ লাগে যখন দেখি যে মুমিনরা ইললজিক্যালি আল্লাহকে নিয়ে বসে আছে, এবং সেই একইভাবে তারা যখন নাকি ডাউট ফিল করে আর কি, যে ইসলাম ধর্ম সম্পর্কে, তাদের সেই ডাউটের বেসিসটাও ইললজিক্যাল অ্যাকচুয়ালি। বাট অ্যাটলিস্ট আপনার আমার জন্য এটা ভালো, কারণ আমি চাবো না যে একজন মুমিন যে কিনা ইললজিক্যালি কোরআনকে ধরে বসে আহ বলতেছে যে যে এখানে যেহেতু লেখা আছে, যারা নাস্তিক তাদেরকে কোপাইতে হবে,
তার চেয়ে কিন্তু যে কিনা ইললজিক্যালি ইসলাম ধর্মকে ডাউট করতেছে, তার সাথে থাকা আমাদের মানে সমাজের মধ্যে থাকা আমাদের জন্য ইজি। হ্যাঁ, সেটা যদি যদি ভুল করেও যে সে যদি ডাউট করে, হ্যাঁ, ডাউটটা করতে হবে। ব্যাপারটা আমি যে যেটা বলছিলাম, পুরোপুরি ব্যাপারটা যে পুরোপুরি হ্যাঁ বলুন। ইলজিক্যাল, ব্যাপারটা পুরোপুরি যে ইলজিক্যাল ব্যাপারটা আমার কাছে সেরকম মনে হয় না। কারণ মুমিনদের যে যুক্তির উপরে ভিত্তি করে তারা এই সিদ্ধান্তে আসে যে হজরত মোহাম্মদ হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, সর্বকালের শ্রেষ্ঠ জি মানুষ। কারণ হচ্ছে জি, সর্বকালের শ্রেষ্ঠ মানুষ না হলে তো আল্লাহ তার কাছে নবী পাঠাতো না। এই যুক্তির উপরে ভিত্তি করে তারা এক্স্যাক্টলি যখন এই এক্স্যাক্টলি কথাটা বলে, তখন এক্স্যাক্টলি আমরা তখন এক্স্যাক্টলি আমি আমাদের সেটাই সেই বলতেছিলাম, সেটাই। আমাদের সেই পাল্টা হ্যাঁ, আর এরকম একজন চরিত্রের কাছে আল্লাহই বা কেন ওহী পাঠাবেন, বা আল্লাহর কি আর খেয়ে দেয়ে কাজ নাই যে এরকম খুঁজে পায় নাই আর লোক যে এরকম একটা লোকের কাছেই তার ওহী পাঠাতে হবে? এই লজিক গুলা কিন্তু এই লজিকের উপরে বেস করে এই জিনিসগুলা বলা হয়। তো আপনি আপনি রাইট আপনার রাইট জায়গা থেকে রাইট। দাঁড়িয়ে পুরো ব্যাপারটাকে ইলজিক্যাল ডিসকাশন বলতে পারেন না, কারণ এটা হচ্ছে আপেক্ষিকতা। আপনার আপনার না না জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা। না, আর আমি কিন্তু আর ডিসকাশনটা ইললজিক্যাল সেটা বলিনি, ডিসকাশনটা ইললজিক্যাল সেটা বলিনি, এবং আমি অ্যাকচুয়ালি বলেছি যে অ্যাকচুয়ালি মুমিনদেরকে যদি অ্যাপ্রোচ করতে হয় তাহলে আনফরচুনেটলি এইভাবেই অ্যাপ্রোচ করতে হবে। কারণ তাদের তারা ইসলামকে গ্রহণই করেছে বা তারা অ্যাকসেপ্টই করেছে ওই লজিকটার উপরে যে যে মুহাম্মদ হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, হ্যাঁ, এবং এটা ওটা। এবং আনফরচুনেটলি হ্যাঁ, সেই সেই ফাউন্ডেশনটা যদি ভাঙতে হয়, আপনাকে যদি তাদের মধ্যে ডাউট দিতে হয়, আনফরচুনেটলি এইভাবে ডাউট দিতে হবে যে সে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল না। এবং সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল না হুম, সেটা প্রমাণ করতে হলে বা সেটার পক্ষে যুক্তি দিতে হলে আপনাকে দেখাতে হবে যে মোহাম্মদ খুন কারবে করেছে এবং ধর্ষণ করেছে, 6 বছরের মেয়ের সাথে সেক্স করেছে, সরি 9 বছরের, হ্যাঁ। এই এই ইনফরমেশন গুলো দিলে পরেই তাদের সেই ফাউন্ডেশন গুলা ভেঙে যায় আর কি। এটা আপনার সাথে একমত। আমি কিন্তু বলতে চাচ্ছি না যে ডিসকাশনটা ইললজিক্যাল, ডিসকাশনটা অ্যাকচুয়ালি 100% লজিক্যাল। কারণ তাদের ফাউন্ডেশনটা হচ্ছে ওইটা যেটা আপনি বললেন, যে মোহাম্মদকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে সর্বকালের জন্য অনুকরণীয় রোল মডেল হিসেবে পাঠানো হয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই ফাউন্ডেশনটাই ইললজিক্যাল। হ্যাঁ, কারণ কোনো যুক্তি বলে না যে একজন সৃষ্টিকর্তা থাকলে সে তাকে নবী বানাবে, সেই নবী অবশ্যই একটা ভালো লোক হতে হবে। এই যুক্তিটা কোথাও নাই। যেহেতু এই যুক্তিটা নাই আর কি, হ্যাঁ, যেহেতু এই যুক্তি তাই সেই জন্যই ইললজিক্যাল। আবার আহ, যেহেতু কোথাও কোথাও লেখা নাই যে একটা খারাপ লোক নবী হতে পারবে না, যখন কেউ ভাবে যে যে হুম। অহ মোহাম্মদ তো খারাপ লোক, তাহলে তো সে নবী হতে পারবে না, এটাও ইললজিক্যাল। কিন্তু ডিসকাশনটা ইললজিক্যাল না, আপনি ঠিক, এটা ডিসকাশনটা ইললজিক্যাল না, ডিসকাশনটা 100% লজিক্যাল। কারণ তারা ভুল লজিকের ভিত্তিতেই এই ইসলামকে গ্রহণ করে আজকে। So আমি আমি বুঝতে পারতেছি যে যে অডিয়েন্স বেস, আপনার অডিয়েন্সের উপর ভিত্তি করে আপনার ডিসকাশনটা এক এক রকম হয় আর কি। এবং আপনার যে মেইন যে অডিয়েন্সটা, তারা যেভাবে ইসলামকে গ্রহণ করেছে এক্স্যাক্টলি সেই আহ, একই ওয়েতেই আপনাকে সেই তাদেরকে অ্যাপ্রোচ করতে হবে, একই ওয়েতে তাদের যুক্তিগুলো ভাঙতে হবে। এটা এটা আমি ঠিক, আমি জাস্ট দেখাচ্ছিলাম যে 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 আপনার আর আমার মধ্যে, হ্যাঁ, আমরা যেভাবে অ্যাপ্রোচ করি আর কি, কোনো একটা ক্লেম যখন করা হয়, ট্রুথ ক্লেম যখন করা হয়, সেই ট্রুথ ক্লেমটাকে আমরা যখন মানে অ্যাপ্রোচ করি রেসপন্স করার জন্য, সেই হুম। অ্যাপ্রোচটার মধ্যে বিভিন্ন ভাবে করা যায় আর কি। আমি জাস্ট ডিফারেন্সটা বলতেছিলাম যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হুম। অ্যাপ্লিকেবল না কোনটা অ্যাপ্লিকেবল, সেটা বলতেছিলাম না আর কি। বাট আপনি রাইট, আপনি 100% রাইট যে আপনার যে অডিয়েন্স বেস যেটা আর কি, আহ, আপনার যে ভিউয়ার বেস, তাতে আপনি যেভাবে অ্যাপ্রোচ করতেছেন তেনা প্যাচাচ্ছি বা এই ধরনের কিছু বলবে আর কি। আর হুম। এই আর কি, মানে আপনি যদি এটা চিন্তা করেন যে ভালো বা খারাপ, ভালো বা খারাপ জিনিসটাই তো আপেক্ষিক। হ্যাঁ, হুম। ভালো বা খারাপ জিনিসটা আপেক্ষিক। এর উপর এই কোনটা ভালো কোনটা খারাপ, এইটা কোনটা সত্য কোনটা মিথ্যা, তার একটা রিলায়েবল কি বলে মানদণ্ড না আর কি। যেহেতু ভালো এবং খারাপের ডেফিনেশনটা ভ্যারি করে, এটা দিয়ে আপনি কোনটা সত্য কোনটা মিথ্যা বের করতে পারবেন না। বাট যেহেতু মুমিনরা ওই ভালো কোনটা খারাপ সেটাকেই মানদণ্ড হিসেবে নিয়েছে, ইয়াস এক্স্যাক্টলি, সেই জন্য আপনার ওই মানদণ্ডকে ব্যবহার করেই তাদেরকে
প্রমাণ আপনাকে প্রমাণ করতে হবে যে তাদের যে কনক্লুশনটা যে মোহাম্মদ হচ্ছে নবী সেটা ভুল, এটা ঠিক। সেটাই আপনি করতেছেন আচ্ছা। আর কি, তাদের হ্যাঁ, মানদণ্ডটা ব্যবহার করে। এনিওয়ে, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে ভাই, আলম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি চালিয়ে যান। এবং আপনার ওই লাস্ট, না সরি লাস্ট না, এটা আপনার সেকেন্ড টু লাস্ট যে লাইফটা ছিল, আপনার ওখানে একজন হুম, যে ফিজিসিস্ট এসেছিলেন, হ্যাঁ, হুম, সেই সেই লাইফটা অ্যারেঞ্জ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা মানে সেটা খুবই আম, কি বলবো, খুবই সুন্দর একটা আম, খুবই সুন্দর একটা লাইফ ছিল, খুবই মানে ব্রিলিয়েন্ট একটা লাইফ ছিল। আপনার যে ওই কেমব্রিজের যে একজন ফিজিসিস্ট এসেছিলেন আর কি, উনি কেমব্রিজে যেতে ছিলেন হ্যাঁ, তাই না? হ্যাঁ, উনি ক্যামব্রিজ থেকে পিএইচডি করেছেন, এখন উনি আরেক জি। জায়গায় আছেন। হ্যাঁ, খুবই 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 ইন্টারেস্টিং একটা লাইফ ছিল। উনি একটা শেষের দিকে একটা কেউ একজন কমেন্ট করেছিলেন যে স্টিফেন হকিং বলেছিলেন যে ব্ল্যাক হোল কি যেন কমেন্ট, এটা ব্ল্যাক হোল ব্ল্যাক ইজ, হোলে ঢুকলে অ্যানাদার ইউনিভার্স পাওয়া যাবে, এই টাইপের একটা কিছু হ্যাঁ, বোধহয়। ব্ল্যাক হোল ইজ দ্য ডোর টু অ্যানাদার ইউনিভার্স। হ্যাঁ, হ্যাঁ, এইটা একজন কেউ বলেছিলেন যে এক্সপ্লেন করার জন্য। এবং উনি যেভাবে এক্সপ্লেন করেছিলেন এবং করার আগে প্রথমে বলে নিয়েছিলেন যে অ্যাকচুয়ালি আমি জানি না উনি কি মিন করেছেন এটা দিয়ে, হুম, বাট আমার যেটা মনে হয় তিনি এটা মিন করেছেন যে আমরা অনেক সময় বলি যে ইউ আর মাই ইউনিভার্স, মাই সান ইজ মাই ইউনিভার্স, মাই ডটার ইজ মাই ইউনিভার্স। হ্যাঁ, হুম, এইভাবে হয়তো বা বলেছেন, কিন্তু উনি যেভাবে এক্সপ্লেন করেছিলেন এবং উনি প্রথমে যেটা বলে নিয়েছেন যে অ্যাকচুয়ালি আমি জানি না এটা কোন কন্টেক্সটে বলেছেন, এবং হুম, এটা বলার পর যে এক্সপ্লেনেশনটা দিয়েছেন ঠিক সেই যে ধারায় উনি এক্সপ্লেনেশনটা দিয়েছেন আর কি, তাতেই প্রমাণিত হয়, তাতেই বোঝা যায় যে উনি অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট। হুম, হ্যাঁ, অবশ্যই আমি ওনার ওনার সাথে কথা বলেই ওনাকে নিয়ে এসেছিলাম লাইভে, এবং আমি আশা করি উনি রাইট আরো রাইট। আরো কয়েকদিন ওনাকে নিয়ে আসবো। এবং আমার ইচ্ছা আছে একজন দার্শনিককেও নিয়ে আসার। আমি ভবিষ্যতে চেষ্টা করব, কিছুদিনের ভিতরেই চেষ্টা করব একজন প্রখ্যাত দার্শনিককেও নিয়ে আসতে। তাহলে একে একে যদি আমি এভাবে আহ, ধরেন একবার যদি আরেকজন জীববিজ্ঞানী আছেন, ওনাকেও রাইট, নিয়ে আসবো বিবর্তনবাদ বিষয়ে আলোচনা করার জন্য। এক্স্যাক্ট। এভাবে আমি ধীরে ধীরে সেটা চেষ্টা করবো এক একজনকে নিয়ে আসতে। ফ্যান্টাস্টিক। আজকে একটা বা গতকাল একটা কমেন্ট পড়লাম, একটা মুমিন লিখেছে এই যে আয়েশার ব্যাপারটা, এটা নিয়ে প্রায় ডিসকাশন হয় অনেক অনেক ফেসবুক গ্রুপে। একজন মুমিন লিখেছেন যে 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 তখনকার সময়ে আট তখনকার সময়ে 5-6 বছর বয়সের যে আহ, গঠন ছিল, গঠন হতো, আজকালকার দিনে 18-19 বছর বয়সের এতটা গঠন হয় না। ভাই, আপনি একটু কিছু করেন ভাই, হ্যাঁ, প্লিজ ভাই কিছু করেন, হ্যাঁ। এই খুবই খুবই হাস্যকর এবং খুবই প্যাথেটিক প্যাথেটিক চিন্তা, যে খুবই প্যাথেটিক চিন্তা, কত ভাবে যে তারা চেষ্টা করে ব্যাপারটা। তবে এই চিন্তাটা অবশ্য একদিক দিয়ে ভালো, যে তারা তারা নিজেরাও ভাবছে যে হজরত মোহাম্মদ 6 বছরের একটা বালিকা মেয়ের সাথে এই কাজ করেছে, এটাকে তো এখন রাইট, ঢাকতে হবে। এটা যে খারাপ ব্যাপার, এটা যে একটা জাস্টিফাই ভয়ঙ্কর খারাপ করাতে হবে, ব্যাপার। রাইট রাইট রাইট। হ্যাঁ, এটা তারা বুঝতে পারছে। এইটার জন্য তাদেরকে অন্তত ধন্যবাদ দেওয়া উচিত, যে তারা অন্তত এইটুকু বুঝতে পারছে যে 5-6 বছরের মেয়েদের সাথে এই কাজটা করা যায় না। তখন তারা নানা ধরনের যুক্তি তৈরি করার রাইট, চেষ্টা করছে, যে না না না, তারা অনেক ওই বয়সে তারা অনেক বড় হয়ে যেত, তারা এখন 18 বছরের মেয়েদের চেয়ে বড় হয়ে যেত, এই ধরনের চেষ্টাটা তারা করছে। তারা অন্তত তারা এইটুকু পর্যন্ত এসছে যে পৃথিবীতে এমন অনেক মুসলিম দেশ আছে যেখানে সরাসরি বলা হয় যে হ্যাঁ, 5 বছরের মেয়ের সাথে সেক্স করেছে তো কি হয়েছে, হ্যাঁ এখনো করা যাবে। এই এক্স্যাক্টলি, ধরনের কথাও কিন্তু অনেক জায়গায় রাইট। অনেক দেশে বলা হয়। আমাদের দেশের মুমিনরা অন্তত তাদের থেকে তো একটু এগিয়ে, এই জন্য তাদেরকে একটা রাইট, ধন্যবাদ তো এবং দিতে সেজন্য হয় কিন্তু আমাকে। আপনার আপনার কন্ট্রিবিউশন কিন্তু অনেক, সেজন্য আপনার কন্ট্রিবিউশনটা অনেক। মুসলিম যে জাতি, মানে এটা তো জাতি না অ্যাকচুয়ালি, মানে মানে রেস না, মুসলিম যে কমিউনিটি যেটা, হ্যাঁ, সম্প্রদায়। অ্যাজ এ হোল, অন্যান্য সম্প্রদায় যেটা অ্যাজ এ হোল, অন্যান্য সব ধর্মের চেয়ে স্পেশালি ক্রিশ্চিয়ানিটি, যদি ক্রিশ্চিয়ানিটি যদি আপনি কম্পেয়ার করেন, মুসলিম সম্প্রদায় তাদের যে বিলিফ গুলা সবচেয়ে বেশি আনচ্যালেঞ্জড। মানে তারা তাদের, কারণ তারা ওই মানে চ্যালেঞ্জ করলে তো মানে কি গলা কাটে, তাই না? এবং হ্যাঁ, তাদের নিজেদের আইডিয়া গুলা, নিজেদের বিশ্বাস গুলাকে চ্যালেঞ্জ করে যে বিশ্লেষণ করবে, এই এই ধরনের এক্সপিরিয়েন্স বেশিরভাগ মুসলিমের নেই। হ্যাঁ, বেশিরভাগ মুসলিমের নেই। এবং সেই জন্যই আহ, যখনই আপনি প্রথম যারা শুনে এই ব্যাপারগুলো আর কি, অ্যাকচুয়ালি আমি যখন মানে সেমাই মুসলিম ছিলাম আর কি, আমি তো অ্যাকচুয়ালি খুব একটা বেশি করতাম না, বাট মুসলিম নামে ছিলাম। আমাকে প্রথম যখন এই কথাটা বলা হয়েছিল যে একজন ফরেনার আমাকে এই কথাটা বলছিল
যে তোমাদের নবী তো এরকম 6 বছর, আমার তো মানে মানে রাগে তখন মানে মাথায় রক্ত উঠে গেছিল আর কি একেবারে। হ্যাঁ, আমি কিছু বলি নাই, বাট আমি বলছি এটা তো হতেই পারে না, এটা মিথ্যা, একেবারেই মিথ্যা এটা। হ্যাঁ, আমার আমার প্রথম রেসপন্স ছিল এরকম। কারণ মুসলিম কমিউনিটি অ্যাজ এ হোল, হ্যাঁ, এদের নিজেদের আইডিয়া বা নিজেদের বিশ্বাসকে চ্যালেঞ্জ করার যে এক্সপিরিয়েন্সটা সবচাইতে কম, সবচাইতে কম। হুম এখন এই বাংলাদেশের মুসলমানরা একটু একটু করতেছে, কারণ বাংলাদেশটা সৌদি আরব, আফগানিস্তান, পাকিস্তান তার চেয়ে কিছুটা হলে ভালো আর কি। যে আপনার মানে অ্যাটলিস্ট আমি বলবো না যে মানে আমরা ইউটিউবে দিয়ে আসি, কিন্তু মানে মতামত এক্সপ্রেস করার জন্য কিছুটা হলেও মানে ভালো সিচুয়েশন আর কি এখানে। হ্যাঁ, হুম। এবং সেই জন্য আমাদের যে মুভমেন্ট গুলা আপনার কারণেই, কিন্তু আপনার কারণেই, হ্যাঁ, না, শুধু প্রথম প্রথম আমার আপনি যখন কারণে শুরু না, করেছেন তখন শুধু আমার কারণেই না, আপনার মতো অনেক অনেক যারা আর কি, যারা অনেক আপনার ব্লগার মতো আছেন। যারা আর কি, হ্যাঁ সরি, হুম অনেক ব্লগার আপনার মতো যারা আর কি, প্রথম প্রথম আপনি যখন শুরু করেছেন তখন আপনি যেরকম রেজিস্ট্যান্স গুলো পেতেন আর কি, যে তখন কিন্তু এই তুই মোহাম্মদের নামে খারাপ কথা বলতেছিস ভাই ধরনের। কিন্তু এখন এখন অনেকেই যদিও তারা ভুল যুক্তি দেয়, লিস্ট তারা তারা যুক্তি দেওয়ার চেষ্টা করে আর কি। হ্যাঁ, হুম এবং হুম। এইটা এইটা যে একটা ইমপ্রুভমেন্ট, এটা যে একটা ইমপ্রুভমেন্ট, সেটা কিন্তু আম, এটা যে একটা ইমপ্রুভমেন্ট, এটাকে ইমপ্রুভমেন্ট হিসেবে ধরতে হবে আর কি। যদিও আমরা হ্যাঁ, আমি অবশ্যই আমাদের যেখানে যাওয়া উচিত সেখানে যাইনি। আমি অবশ্যই হ্যাঁ, এটাকে প্রগতির অংশ হিসেবে ধরি, যে তারা এখন বই টই লিখছে, রাইট তারা এখন তর্ক বিতর্ক করছে, তারা এখন আবার লাইভে এসেও তর্ক বিতর্ক করার চেষ্টা করছে। আমরা তো সবসময় এটাই চেয়েছি যে আপনারা আসেন, কথা বলেন, আমরা এটা নিয়ে আলোচনা করি। কিন্তু তারা আগে যেটা এক্স্যাক্টলি, করতো সেটা হচ্ছে সরাসরি চাপাতি দিয়ে কোপ দিত বা হুমকি দিত, তোকে রাইট মেরে রাইট ফেলবো। রাইট রাইট এখন তারা অন্তত রাইট রাইট এবং এটা আলোচনার আলোচনার টেবিলে আসার চেষ্টা করছে, যদিও তারা ভুল যুক্তি দিচ্ছে, কিন্তু তারপরেও এটা একটা প্রগতি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং এবং এই আমি আপনাকে আপনি জানি, আমি জানি যে আপনার আপনাকে যদি প্রেজ করে কেউ কিছু বলে, অনেক সময় আপনি এটা আপনি মানে আনইজি ফিল করেন বা আপনাকে এটা আপনি এটাকে পছন্দ করেন না, বাট তারপরেও এটা আপনাকে মানতেই হবে যে আপনি এবং আপনার সমসাময়িক যে ব্লগার গুলো ছিল আর কি, তারাই কিন্তু এইটার পিছনে যে ড্রাইভিং ফোর্সটা আর কি। হ্যাঁ, আর সো হ্যাঁ, থ্যাংক ইউ অনেক ভেরি অনেক মাচ। বড় আমি বড় শেষ লেখক একটা কথা ছিলেন, বলে আপনাকে, অনেক বড় বড় লেখক ছিলেন, অনেক রাইট বড় বড় ব্লগার ছিলেন, অনেক ভালো ভালো ব্লগার ছিলেন, তারা আছেন এখন, অনেকে অনেকে মারা গেছেন। রাইট, কিন্তু আপনি এবং আপনার সমস্যা যারা, তারাই কিন্তু এটা এটা অ্যাকচুয়ালি এমন না যে যে আপনার আগে যারা ছিলেন তারা করতে পারতেন না, কিন্তু আপনার আপনি লাকি যে যে ইন্টারনেটের মাধ্যমে আপনি যে টুলগুলো পেয়েছেন আর কি। হ্যাঁ, সেটা আপনি হুম ইউর জাস্ট ইউর দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম, এইটা আর কি। হ্যাঁ, যে আপনার হুম। হাতের মধ্যে এই টুলগুলো আছে, এই টুলগুলো ইউজ করে আপনি আরো অনেকের সাথে কথা বলতে পারতেছেন। ধরুন আরো আরো জনের মাধ্যমে, সেটা সে পারে নাই তার কাছে, হুম সে তখন শুধুমাত্র বইয়ের মাধ্যমেই মানুষের কাছে হুম। যেতে পারতো আর কি। আপনার কাছে আরো অনেক টুল আছে আর কি, দ্যাটস দ্যাটস হ্যাঁ, ট্রু। আমাদের কাছে এখন ইভেন এখন দেন, অনেক অসংখ্য টুল আছে, আমরা আরো অনেকগুলা টুল ব্যবহার করতে চাই। যেগুলো আমার অনেক প্ল্যানও আছে, যে আমরা কিছু ইউটিউব ভিডিও বানাবো বা বানানো শুরু করেছি বা বানানোর চেষ্টা করছি। আহ, আপনাদের মধ্যে যারা যারা যুক্ত হতে চান সেই কাজে, আপনারা যুক্ত হতে পারেন নানাভাবে শ্রম রাইট দিয়ে রাইট, আমি অথবা আমি দেখতেছি যে লেখালেখি কাজ দিয়ে। শুরু হয়ে গেছে অলরেডি। হুম। সো থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আচ্ছা। শেষে একটা একটা কথাই বলে আমি শেষ করতেছি। হ্যাঁ, অনেক অনেক সময় নিয়ে নিলাম আজকে। আপনি এই এই যে অনেকেই যখন আপনাকে বলে যে ভাই আমি তো আপনার ফ্যান, হ্যাঁ, তখন সেটা আপনি আম, মানে আপনি আপনি চান না যে আপনি একটা আইডলে পরিণত হয়ে যান। হ্যাঁ, বা হুম আহ, কেউ ওই ধরনের ওই আর্গুমেন্ট ফ্রম অথরিটি, যে লজিক্যাল ফ্যালাসি, এটা আপনাকে আপনাকে ভিত্তি করে সে কেউ আর্গুমেন্ট ফ্রম অথরিটি ফ্যালাসিটা করুক আর কি। যে কেউ যদি বলে যে আরে বেটা তুই কি জানিস, আসিফ মহিউদ্দিন তো এই কথা বলছে, বেটা তুই কি আসিফ মহিউদ্দিন হচ্ছে ভালো জানিস। হ্যাঁ, আপনি চান না যে এটা কেউ করুক। হ্যাঁ, হ্যাঁ। আপনি চান এটা না যে এটা আসিফ কেউ, মহিউদ্দিন দ্যাটস কে, ফ্যান্টাস্টিক। সেই নামটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে যুক্তিটা, যুক্তিটা কতটুকু ভ্যালিড তার উপরে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এবং সেই যে বলতে চাচ্ছি যে আপনি চান না যে কেউ আপনার স্ট্যাটাসটা এমন একটা পর্যায়ে চলে যাক যেখানে মানুষজন এই ধরনের কথাবার্তা বলে যে তুই তো বেটা আসিফ মহিউদ্দিন হচ্ছে ভালো জানিস না। হ্যাঁ, আর হুম তুই হুম কি যুক্তি দিলে বেটা, তুই জান আসিফ মহিউদ্দিনের কাছে তোর যুক্তি ভাঙা আবার দাঁত ভাঙা জবাব দিয়ে দিবে তোকে। আপনি চান হুম না যে হুম। এই ধরনের কথাগুলো মানুষজন বলুক আর কি। দ্যাটস ফ্যান্টাস্টিক, এই অ্যাটিটিউডটা খুবই সুন্দর। কিন্তু তারপর আমি বলবো যখন মানুষ বলে যে ভাই আমি তো আপনার খুব ফ্যান, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি অত দূর মিন করে না। এটা জাস্ট মিন করে যে ভাই আপনার আপনি যে যুক্তিগুলো দেন, হ্যাঁ, এটা বলতে চায় না। তারা জাস্ট বলে যে ভাই আপনি যে কাজটা করতেছেন এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, বা আপনার যে আপনি যেভাবে করতেছেন সেটা আমার কাছে খুব ভালো লাগে। ধরুন একজন মেসির যদি ফ্যান থাকে, তারা কিন্তু বলতেছে না যে আমি মেসির পূজা করবো বা মেসি যা বলে তাই ঠিক। তারা যে মেসি যে আনন্দটা দিচ্ছে
হ্যাঁ, সেটাই তারা অ্যাপ্রিসিয়েট করে, সেটাই তারা বলতেছে যে মেসি, সেভাবে তারা ফ্যান আর কি। তো আপনি অনেক সময় এটা আহ, মানে যেভাবে নেন আর কি, আপনি বলেন না না ভাই আপনার ফ্যান আমাকে বলেন না, হ্যাঁ আপনি আমি আপনি যে আমার ফ্যান এটা আমাকে বলেন না, এটা আমি পছন্দ করি না। আমার মনে হয় না তারা এতটা এতটা রেভারেন্স মিন করে আর কি। জাস্ট তারা বলতে চায় যে, বা আমি যদি আপনি বলি যে আমি আপনার ফ্যান, আমি যেটা বলতে সেটা হচ্ছে যে আমি আপনার যুক্তির ফ্যান, আমি আপনার লেখার ফ্যান, বুঝতে পারছেন? হ্যাঁ, যে আসিফ আচ্ছা মহিউদ্দিন অ্যাজ আ পার্সন আমি যতটা যত আহ, যতটা না আমি আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি আপনার আপনার যে ব্যবহার, আপনার যে পার্সোনালিটি, হ্যাঁ সেটা অবশ্যই আমার ভালো লাগে। বাট আমি যখন বলি যে আমি আসিফ মহিউদ্দিনের ফ্যান, আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি আসলে আসিফ মহিউদ্দিনের যুক্তি যেগুলো দেয় সেগুলোর ফ্যান। আসিফ মহিউদ্দিন যে লেখালেখি করে সে লেখার ফ্যান, বুঝতে পারছেন কি বলছি আমি? আচ্ছা। কিন্তু সো তারপরে অনেকেই সেটা আমি মিন যেটা করে আর কি। আমি হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু তারপরে আমি যেটা সবসময় বলি যে ফ্যান ফলোয়ার এই শব্দগুলো হ্যাঁ, আমি আসলে সচেতন ভাবে এড়িয়ে চলি। রাইট ভক্তি, রাইট রাইট আমি আপনার ভক্ত, এই ধরনের শব্দগুলো আমার কাছে খুবই মানে অস্বস্তিকর মনে হয়। এই রাইট শব্দগুলো রাইট আমার সাথে ব্যবহার এক্স্যাক্টলি, না কারণ করলে আপনি আমি চান খুশি না হই। যে, রাইট আপনার আপনি চান ওই কনোটেশনটা আছে আর কি, যে কারণ ওই আমাদের ধর্মীয় জগতে যদি কোনো ভক্ত বা ভক্ত হয়ে যায়, সেখানে যে ভক্তটা যেটা মিন করে তাই সেই ভক্তরা যে খারাপ কাজ, মানে কি বলবো, জঘন্য কাজগুলো করতেছে, হ্যাঁ সেই ভক্ত হুম, শব্দটার সাথে সেই সেরকম একটা কনোটেশন আছে আর কি। কিন্তু আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে আমরা হ্যাঁ যখন মিন করি, আমরা যখন বলি যে ফ্যান, আমরা আসলে বলতে চাচ্ছি যে আপনার অ্যাজ এ নট অ্যাজ এ পার্সন, হ্যাঁ, বাট আপনার কাজের ফ্যান আর কি, সেটাই। দ্যাটস ইট। আচ্ছা You ঠিক should feel আছে। proud. That's it. You should feel proud, and there's nothing wrong in it. You should feel proud. You're doing great work, and I don't. I mean, I'm not saying that you must boast about it. You must, go and, beat your own drums, but you should feel proud. You should feel proud. You're আচ্ছা, doing অনেক great work. Thank অনেক you. ধন্যবাদ আপনাকে ভাই। তাহলে ভালো থাকবেন আপনি। Okay. আচ্ছা, ভালো এখন থাকবেন, তাহলে হ্যাঁ। আপনাকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, শুভকামনা আপনার জন্য। শুভকামনা, হ্যাঁ।